পার্সপেক্টিভ। পার্সপেক্টিভের আসলে মূলত হচ্ছে কি, আমরা যেটা নিকটবর্তী দেখি সেটাকে আমরা এমন দেখি, বড় দেখি না। তখন সাপোজ আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনার সামনে একটা কারেন্টের খুঁটি হোক বা ওখানে যে ল্যাম্প পোস্ট আছে, এটা যখন আপনি দাঁড়ায় থাকবেন তখন কি দেখা যাবে? এরপর দেখা যাবে না। এরপরে যদি আপনি এর থেকে আরেকটু পিছনে যদি আরেকটু থাকেন তাহলে কি হয়? আরেকটু ছোট দেখায়। এরপর কি দেখায়? আরেকটু ছোট দেখায়, আরেকটু ছোট দেখায়। এটাকে বলা হয় হচ্ছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ মানে হচ্ছে ত্রিমাত্রিকতা, অর্থাৎ আমরা নিকটের জিনিস কি দেখি? বড় দেখি। আর দূরের জিনিস কি দেখি? ছোট দেখি। ঠিক আছে? এটা বলা হচ্ছে পার্সপেক্টিভ। আপনি যদি কোনো রেল লাইন দেখেন, দেখবেন যে রেল স্টেশন দাঁড়ায় আছে, আসলে দেখবেন রেল লাইন দেখবেন এরকম চিকন হয়ে যায় দূরে। ঠিক আছে? পার্সপেক্টিভটা ওটা ল্যাঙ্গুয়েজটা দিকে দিকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝলি। মানে পার্সপেক্টিভ ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজটা কি বুঝতে পারছেন আপনি? পার্সপেক্টিভ মানে ত্রিমাত্রিকতা। এখন এটা দিকে ঠিক আছে? ত্রিমাত্রিকতা। ঠিক আছে? ত্রিমাত্রিকতা তাতে আপনি এখানে অবস্থান করতেছেন, আপনার চোখ সবসময় এরকম তিন কোণা থাকে, তিন কোণা। এখানে এক, দুই, তিন। ঠিক আছে? অস্ত্র সব মাটির দিকে চলে যায়। এরপরে আমরা কি করবো? এই পার্সপেক্টিভ দিয়ে আমরা হচ্ছে একটা ডিজাইন তৈরি করবো। ডিজাইন করতে এখানে যদি রাখবো, যেমন মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে প্রথমে একটা গাছ আছে, তারপরে আরেকটা, এরকম। যখন আপনি এখানে অবস্থান করেন, তখন কি দেখতেছেন যে আমার কদমটা বড়, আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে, ছোট। এবার সব ক্ষেত্রেই পার্সপেক্টিভ আছে। আমরা যাই আগে দেখলাম সেটা পার্সপেক্টিভ ছাড়া কোনো কিছু সম্ভব না। যেমন প্রথমে আমরা একটা ঘর আঁকবো, এটা ছোট, এটা বড়, এটা মাঝারি। এবার মনে করেন যে আপনার সামনে কাপড় দিতে হবে, মনে করেন যে আপনি এই জায়গাটায় অবস্থান করতেছেন, আপনার চোখ কোথায়? এখানে। এই জন্য এটা করতে এটা একটা বড়, আর এটা কি ছোট, আর এটা কি মাঝারি। ঠিক আছে? মানে ছোট বললেও হবে বা মাঝারি বললেও হবে। ঠিক আছে? কারণ এটা হচ্ছে সামনে, এটা বড়, এটা সাইডে, এটা সাইডে, এটা ছোট। ঠিক আছে? এবার আমরা একটা দৃশ্য আঁকি এই পার্সপেক্টিভ দিয়ে, তাহলে আপনারা আরো বুঝতে সুবিধা হবে। না আমাকে এখন প্রাথমিক পর্যায়ে কোনো তৈরি করার জন্য একটু আস্তে আস্তে করে দিতে তাহলে সুবিধা হবে। দেখেন বুঝলি, মানে এখন প্রাথমিক পর্যায়ে তো ওই যে আপনি যখন সবে তৈরি করছেন একটু বলে বলে দিন। এখন মনে করেন যে আপনি ক্লাসে মনে হয় আজকে নতুন জয়েন করছেন, তাই তো? আর এই ক্লাস এগুলো সব আগে থেকে হয়ে গেছে। জি, জয়েন হয়ে গেছে। কারণ তো আমি তো মনে করেন আমার স্টুডেন্ট তো অনলাইনে ক্লাস করতেছে, এরা তো মনে করেন যে অলরেডি এগুলো জানেন। ঠিক আছে? আপনি দেখে থাকেন, পরবর্তীতে এটা আমরা হচ্ছে পরবর্তীতে খাতা দেখা যাবে, সমস্যা নেই। এই জন্য ক্লাস কোনো নাই, ক্লাস মিস করা যাবে না। আপনাদের বাসা কোথায়? তৈরি অল্প ও তাছাড়া হয়তো আচ্ছা।
খাতা এইভাবে ধরবেন না, খাতা এইভাবে ধরবেন। খাতা এইভাবে ধরলে হবে না, এইভাবে ধরতে হবে। খাতা নেবেন এইভাবে, এইভাবে নেবেন। আর পেন্সিল কিনবেন তো পড়বে, এই পেন্সিল কিনবেন না, পড়বে কেন? ঠিক আছে, এটা চেষ্টা করেন, তারপর আমি দেখা যাচ্ছে আপনি যেটুকু পারেন না চেষ্টা করেন। চেষ্টা করেন দেখেন। এগুলো হচ্ছে আমার
যদি অফলাইনে ক্লাস করেন আসেন ক্লাসে তাহলে যে পাবেন কত দুজন মানে একটা আমার কাছে যে অ্যাসাইনমেন্ট একটা আপনি প্র্যাকটিস করবেন তাহলে হচ্ছে সুবিধা হবে তাহলে এক খাতায় একদম কত প্রবলেম হবে পুরো প্র্যাকটিস করতে হবে আমার সাথে প্রচুর নাহলে আপনার হাতের অবশ্য টাকা কাটবে না তারপরে তো সমস্যা হবে এইসব পরিষ্কার আমাকে যেন মানা করে শেয়ার হবে। এখন বাচ্চারা তো সব শিখছে এখন হচ্ছে আপনি আসলে চাকরির জন্য ঠিক আছে আপনি তো আর এগুলো তো আপনি কোন থেকে পাচ্ছেন না তার জন্য হচ্ছে যে আমি চাকরি পাওয়ার জন্য হ্যাঁ, চাকরি পাইতে গেলে তো আপনাকে তো শিখতে হবে তুমি করে দেখা দিকে ও শুধু এই দিবা কেন? তো ঠিক আছে আমরা কি পারি? ওই সময় গুরুত্ব দেননি সেই জন্য আমি যখন পড়তাম তখন হচ্ছে এটা নিয়ে সকলে হাসাহাসি করতো যে সাবজেক্ট থাকতে এটা ধরে কেন পড়ছে আর আমার ফ্রেন্ডরা চাকরি পায় না তো আমি মনে করেন একটা থেকে আরেকটা পাচ্ছি কারণ এটা তো পুরো বাংলাদেশ সব জায়গায় যাচ্ছে না ঠিক আছে ব্যাংকে পর্যন্ত লাগে আমার জানা এই ফাইন আসছে তার নাম তো অনেক সে হাসপাতাল যেত তারপরে অনেক বেশি আছে ফেলছে আপনাকে আমি ভাগ করতে দেখাই প্রথমে এইভাবে লাগছিল ঠিক আছে তারপরে এইগুলো পেয়েছিলাম এরপরে এই, এটা ছোট দিলেন এটা বড় দিলেন এটা মাঝারি দিলেন এটা দিলেন এইভাবে এটা হচ্ছে জানালা এটা হচ্ছে দরজা নিচে আপনি এটা দিলেন এটা গেল এই পাশে যদি মনে হয় যে না আমি অপর সাইড আসবো তোমার ঘোরাই দিলেই হবে বুঝতে পারছেন একই দুই দিকে ঘুরে যাবে ঠিক আছে এর আরো কারণ আছে যদি মনে করেন যে আমি পাশে আসবো আমি এইভাবে দেবো। মানে এমন ভাবে দিতে হবে তোমার মনে হয় যেন সে মনে হয় কমপ্লিট ঠিক আছে এই এর কথা হলো এর পাশে একটা আছে এর পাশে আর একটা দিতে হবে এই দিলাম এটাকে বলা যাবে এরপরে আসলে হচ্ছে গাছে দেখেন গাছ একদম সহজ জিনিস কোথাও একটা দিয়ে দেবেন বা টিক দিলেন দিয়ে এই অপোজিট সাইড টানলেন এইখানে একইভাবে নিয়ে আসলেন এই পাশে সরাই দিলেন এরপর থেকে আপনি এইভাবে এইভাবে মেঘের মতো দেখলেন ঠিক আছে এই আচ্ছা এটা গেল একদম মধ্যে কোনো মানে লাভ লাভ বলতে কিন্তু মন করা গাছ যদি আপনি মনে করেন যে না আমি একদম রিয়েলিস্টিক গাছ আঁকবো তাহলে আপনাকে হয় গাছ দেখে দেখে আঁকতে হবে না হলে প্র্যাকটিস করলে করতে হবে গাছ তো মূলত মনে করেন আঁকা কোথায় পায় যে গাছের বয়স সেই গাছের কিন্তু সেগুলো বড় হয় না এখন আপনার শিকড় চারদিকে যাইতেই পারে এরপরে মনে করেন ছোটবেলায় গাছটার ডাল আপনি কেটে দিলেন ন্যাচারাল হিসাবে দেখতে হবে এবার এখান থেকে আপনি ভাগ করে দিচ্ছেন এই একটা ডাল এদিকে চলে গেছে এসে আবার এখানে জয়েন হয়েছে কারণ এখন করে একটা ডাল হয় না সঙ্গ ডাল হয়। এই দিলেন এরপরে কি করলেন আপনি পাতা এগুলো দিলেন এই পাতাটা আর সাথে জয়েন্ট হবে না এটা এখানে হয়ে যাবে এবার গেল এবার এখান থেকে অতিরিক্ত পাতার কারণে কাজ দেখতে পাচ্ছেন না কিন্তু আবার এই কারণে আবার এখান থেকে আবার শুরু করতে পারবেন দেখার জন্য ঠিক আছে যে এটা উপরে এটা নিচে এই এরপরে গাছে কিছু এরকম দাগ দিবেন যে এর বাকল সব ফেটে ফেটে গেছে ঠিক আছে এই তাহলে আপনার দেখতেও সুন্দর লাগবে আর শিকড় গুলো এইভাবে লাগিয়ে দিতে হবে কারণ হচ্ছে নিচে এরকম এরকম থাকে তাহলে কিছু ভাই দিলেন দেওয়ার পরে এইগুলো লাগিয়ে দেবেন দেখলে মনে হবে যে এটা মাটির উপরে অবস্থান করতে ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনার এমনি বাচ্চাদের আঁকে যদি আপনি গভীর ভাবে আঁকতে চান তাহলে এভাবে যেতে হবে আচ্ছা এরপরে দেখেন হচ্ছে এখানে অনেকগুলো জিনিস আমি আঁকেছি ঠিক আছে এবার দেখেন শাপলা ফুল শাপলা ফুলের কিন্তু সব ধরনের
প্রথমে আপনি এরকম ভাবে একটা পাপড়ি দেবেন, এর পাশ থেকে আপনি আরেকটা দিলেন, এর পাশ থেকে আরেকটা, এই এই দিলেন, ঠিক আছে, এই ছোট এই চাপলা করে, আর এর পাতা তো মনে করেন যে যে কোনো ভাবে দিতে পারবেন, এইভাবে, এই। আর যদি আপনি একদম রিয়েলিস্টিক স্বপ্নগুলো আঁকতে চান, তাহলে আপনাকে আঁকতে হবে হচ্ছে এইভাবে। এভাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আছে হচ্ছে, আচ্ছা এর মধ্যে, আচ্ছা কাশফুল গুলো একদমই সহজ, এগুলো আপনি পারবেন। দেখেন কাশফুল আপনি নিজের থেকে বই পেন ছেড়ে দেবেন, পেন্সিল গুলো মোটা হলে ভালো হয়, দেখতে সুন্দর লাগে। আর এবার দেখেন, যেহেতু একটা ফুলে, একটা গাছে অনেকগুলো ফুল হতে পারে, আপনি কি করবেন, এইভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। এগুলো একদিনে সম্ভব না, প্র্যাকটিস করলে হয়ে যাবে আশা করি। এই প্র্যাকটিসের উপর নির্ভর করবে যে আপনি কতটুকু দিতে পারবেন, কারণ এটা মুখস্থ বিদ্যা না। এই, ঠিক আছে, অসময় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আপনি প্রথমে আসেন, এখন থেকে বলি, আপনি বাসায় এরকম ভাবে গোল দেবেন, নিউজ প্রিন্ট কাগজে দিতে পারেন বা নিউজ পেপার দিতে পারেন, তাহলে হাতটা স্মুথ হবে, ঠিক আছে। এইভাবে গোল আঁকতে হবে, কোনো কম্পাস ব্যবহার করা যাবে না। আবার এইভাবে হচ্ছে লাইন টানতে হবে, ঠিক আছে। প্রচুর তখন দেখবেন যে হাত নষ্ট হয়ে গেছে, তখন হচ্ছে এভাবে লাইন টানতে দেখবেন, আর ঠিক আছে। আর এইভাবে আঁকলে কি হয়, তাদের পত্রিকা একদম আপনার ইচ্ছা মতো করে। মানুষের, মানুষটা এখন দরকার নাই, আর কদিন পরে আপনি আঁকেন, তাহলে সুবিধা হবে, কারণ মানুষ সবচেয়ে কঠিন একটা জিনিস, আবার সহজ, ঠিক আছে। এই অর্থাৎ আপনি বাম সাইড থেকে শুরু করবেন, ডান দিকে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এই যে ধরুন গোল যেমন একটা হয়ে গেল, তা কিন্তু না। আবার আপনি কিছুটা ডিম আনতে পারেন, এইভাবে, ঠিক আছে, এইভাবে। তারপরে আপনি এইভাবে দিতে পারেন। দেখেন এগুলো কেন লাগবে আপনাকে আমি দেখাই। মনে করেন এই যে যে ডিম গোল রাখলাম, এটা আমি ইচ্ছে করলে এটা দিয়ে এটা আমও লাগাইতে পারেন, এই দুই সাইডে দিলাম, এ এটা আমও লাগাইতে পারবেন। আপনি যখন বলেন যে স্যার এই গোলটা দিয়ে কি হইতে পারে, এই গোলটা দিয়ে এখানে ছোট করে একটা চাপ দিলেন, দিয়ে এসে এখান থেকে কাট করলেন, এখানে দেখেন একটা আপেল হয়ে গেছে, ঠিক আছে। এগুলো ফ্রি হ্যান্ডে আঁকার, এইগুলো যদি না শিখতে পারেন তাহলে কিন্তু মানে একদম কম্পিটিশনে কিন্তু আপনি টিকতে পারবেন না। আম গেল, আপেল গেল, এবার দেখেন সহজ হচ্ছে, আমি তিনটে রাখলাম, এই প্রথমে ফার্স্টে একটা গোললেন, এখানে একটা গোললেন, এখানে একটা গোললেন, এবার যখন তিনটা হয়ে গেছে, এবার যখন চারটা, চারটা হয়ে গেছে, এবার ধরুন পাঁচটা, পাঁচটা হয়ে গেছে, একটা দিলাম, তিনটা দেবেন, দুইটা দেবেন, একটা দেবেন, ঠিক আছে, আনলো। বুঝতে পেরেছেন? এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি পাবেন। যেগুলো দিলাম এগুলো বাসায় প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন, ততক্ষণ না মনে হয় যে না আমার এটা ভালো লাগছে, ততক্ষণ না, তৃপ্তি না আসা পর্যন্ত আপনাকে আঁকতে আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। কেউ আপনাকে মুখস্থ দিতে শেখাইতে পারবে না, যে করবে কেন। তো আপনি কি গ্রুপে অ্যাড হয়েছেন? গ্রুপে দেখতে পাবেন তো, থিওরি মুখস্থ করা যায় না, ঠিক আছে। আর কাজ এই হচ্ছে কাজ। আর চারুকলা হচ্ছে, মনে করেন এমন একটা জিনিস, এটা এটা হচ্ছে পুরো সমুদ্র, এর ভেতরে যখন ঢুকবেন তখন আপনি হারায় যাবেন। আর পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যয়বহুল সাবজেক্ট থাকে সেটা হচ্ছে চারুকলা, ঠিক আছে। চারুকলা আর মেডিকেল আর আর্কিটেকচার, এই তিনটে সবচাইতে বেশি খরচ। আপনারা হাতে দেখা গেল এক খাতায় আপনাদের এক কোর্স শেষ হয়ে যাবে,
আমরা পড়াশোনা শেষ করে আসছি, আমাদের মাস্টার্স পর্যন্ত 12 লক্ষ টাকা খরচ হয়েছে। ঠিক আছে, শুধু মনে করেন যে ওভারঅল দিয়ে আপনাদের দেখা গেল আপনার একটা পেন্সিল কিনবেন, সপ্তাহে একদিন আঁকবেন, তার বেশি দিন আপনি আঁকবেন না, আঁকবেন। না, তো আপনাদের টার্গেট হচ্ছে কি চাকরি পাইতে হবে, কিন্তু মূলত আমরা যখন প্রশ্ন করছি আমাদের এখানে তখন কিন্তু চাকরির কোনো ভ্যাকেন্সি ছিল না। সিদ্ধান্ত। ঠিক আছে, আমরা মূলত হচ্ছে শিক্ষার আগ্রহে গেছিলাম। আমি যখন খুলনা ইউনিভার্সিটিতে যখন বিবিএ পরীক্ষা দেই, আমার আর পরীক্ষা ছিলাম চারুকলা। চারুকলা পরীক্ষাটা আমার ফ্যামিলি থেকে মেনে নেয়নি প্রথমে, ফার্স্ট টাইমে। আমি ছোটবেলা থেকে ছবি আঁকি। ঠিক আছে, তারপরে হচ্ছে যখন নেয়নি, আমি চুরি করে পরীক্ষা দিছিলাম, যে তাই হচ্ছে আমার ফার্স্টে চারুকলা হচ্ছে ইয়ে আসে, যে আমি অ্যাডমিশনে টিকে গেছি। আমি বাইরে থেকে বললাম যে এই বিষয়ে আমি পড়তে চাই। তখন প্রথমে রাগারাগি করলো, তারপর বললো ঠিক আছে সমস্যা নাই, তোমার যখন ইচ্ছে তখন তুমি পড়ো, তোমার ভবিষ্যৎ তুমি বলবা। আমি হচ্ছে ভর্তি হওয়ার 15 দিন পর আমার বিবিএ রেজাল্ট খুলনা ইউনিভার্সিটি, তাতে আমি হচ্ছে 39তম হয়েছিলাম। আর তখন আমি আর ওখানে ভর্তি হইনি। ঠিক আছে, তাই ওখান থেকে পড়ে এই জায়গায় আসছি। আমি প্রথমে প্রাইভেট কোম্পানি জয়েন করতাম, তারপরে হাই স্কুল চাকরি হয়েছে, তারপর হাই স্কুল চাকরি ছেড়েছে, আবার প্রাইভেট কোম্পানি চলে গেছে। ঠিক আছে, যদি বলেন যে কেন গেছেন, আসলে হচ্ছে হাই স্কুল মূলত ছেলেদের জন্য না, এটা মেয়েদের জন্য। কারণ হচ্ছে যদি বলেন কি সব সর্বোপরি হচ্ছে টাকা। আপনি হাই স্কুল কত টাকা বেতন পাবেন? 12,500, 12,500 পাবেন। 12,500 টাকা একটা ছেলেকে তার সংসার চালাতে পারবে? কখনোই পারবে না। এই জন্য ছেলেদের জন্য হাই স্কুল না, এটা আমি মনে করি। আর যদি কারো কোনো ফ্যামিলি যদি মনে করেন যে ছেলেদের যদি মনে করেন যে ব্যাক সাপোর্ট থাকে পিছনে, তাহলে হাই স্কুল জব করতে পারে। ব্যাকসাপোর্ট আসছে, বাড়ি থেকে যাচ্ছে, এরা আসলে হ্যাঁ, এইটাই আমি বলতেছি, ব্যাক সাপোর্ট হচ্ছে এই জন্য মেয়েরা এইগুলোতে ইনভলভ হইতে পারে। যে হাজবেন্ড আছে, বা আমি এখনো বিয়ে করিনি, আমি একটা জব করতেছি, হ্যাঁ, একটা থাকে। ঠিক আছে, যে এতে না চলে যাবে, কিন্তু একটা ছেলের পুরো পরিবার তাকে সামলাতে হবে, তখন কিন্তু এই সীমিত অর্থে তা চলে না। সেটা আপনি টিউশনি হচ্ছে কয়টা করবেন? আমি যে পরিমাণ টিউশনি করেছি আপনি সেই পরিমাণ টিউশন করতে পারবেন না। আপনার কাছে যে আবার স্টুডেন্ট আসবে, তাও কিন্তু কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, যে আপনি চিন্তা করতেছেন যে ওর সমস্যা নেই, আমি ঢুকে পড়ি, ও আমি ব্যাস পড়াইলে মনে হয় হয়ে যাবে, টিউশনে হয়ে যাবে, কিন্তু টিউশনে পড়ানোর তো আপনার ক্যাপাসিটি থাকা লাগবে। ঠিক আছে, এটা যদি না থাকে তাহলে আপনি টিউশনে পাবেন না। আর টিউশনে তো আপনার কয় টাকা হবে? আমি গ্রাম অঞ্চলে কি আপনি হচ্ছে 1,000 টাকা দিতে পারবেন? না, আমার স্কুলে স্যার 200 টাকা দেয়। তাহলে 200 টাকা কি টিউশনি হতো, চলবে? আমার 5-7 জন হলো, 7-8 জন, তার তাহলে মধ্যে আমার 2 জন দেবে না। তাহলে এখন আপনি যদি টিউশনে পড়াতে চান তাহলে হবে না। টিউশনে আপনি বাইরে পড়ান, এটা আউট ইনকাম, কিন্তু তাই বলে আপনি ইয়ে করতে পারবেন না। আমি আগে টিউশনি করতাম, কোচিং করাইতাম, এখন সব ছেড়ে দিছি। দিয়ে আমি এখন নিজের সময় পাই না বলে এখন আর ইয়ে করি না। আমি মনে হয় ইনভলভ হয়ে গেছি তো এই জন্য। কিন্তু আমি মনে করি যে হাই স্কুলের চাকরিটা মূলত হচ্ছে মেয়েদেরই জন্য। ঠিক আছে, আসলে মানুষ চাকরির জন্য তার সবাই সবকিছু ঠিক আছে, এটা ভুল কথা। প্রাইভেটে অনেক ভালো ভালো চাকরি আছে। প্রাইভেটটা ইনসিকিউরিটি, এইটা হচ্ছে কি যে চাকরি আজকে আছে কালকে নাই। এই ছাড়া আপনার সরকারি চাকরি কি সুখ বলেন আপনি? আমার বলেন, আমি আজ পর্যন্ত সরকারি চাকরি এই বিষয়ে মাথা দেওয়া হলো কি সুখ? সুখ হচ্ছে একটাই, যে একটা সিকিউরিটি আছে, আর লাস্টে হচ্ছে কি একটা আপনার একটা এককালীন পাওয়া যায়। এবার আপনি মনে করেন আপনি ঢুকিছেন হচ্ছে 15 নম্বর গ্রেড নিয়ে ঢুকিছেন, বা ধরো আপনি 10 নম্বর গ্রেডে ঢুকিছেন, আপনার বেতন কত আসবে ডেডিকেটেড? 19,000। হ্যাঁ, 19,000। আর 19,000 টাকায় আপনি হচ্ছে এই স্কেল চলতেছে, আর স্কেল আপনার 19,000 থেকে 30,000 টাকা হতে গেলে কত বছর লাগবে? স্যার 10 টাকা দিয়েছি, এখন এই 16 বছর আছে, 25,000 টাকা পাচ্ছি। হ্যাঁ, তাহলে 16 বছরে আপনি 25,000 পাচ্ছেন। 16 বছর যদি আপনি কোনো প্রাইভেট কোম্পানির সময় দিতেন, তাহলে আপনি প্রথমে ঢুকলে আপনাকে 40,000 দিত। তো ওই সময় অনেক বেতন ছিল, 15,000 টাকা আমি পেতাম। তাহলে তাহলে আপনি হিসাব করেন, প্রাইভেট চাকরি যারা একবার যারা নেশা হয়ে যায়, তারা সরকারি চাকরিতে আসেনি। মানে এটা আমার থিওরি, সত্যতা বলতে গেলে আমি আসলে হচ্ছে কার থিওরিটা বলতে পারি না, কারণ হ্যাঁ, যারা টিকতে পারে, হ্যাঁ, কারণ হচ্ছে কি প্রাইভেটে একটু একটু কষ্ট বেশি, যে আপনার চাপ নিতে হবে কিন্তু টাকা আছে। স্যার আমার তো স্যার, আমি ঢুকেছিলাম 6,000 টাকা দিয়ে, 6,000 আমার 3400 টাকা ছিল। আমার ফ্রেন্ড 20,000 টাকা দিয়ে ঢুকেছি, কিন্তু সেক্ষেত্রে এক বছর পড়াও করে আসছে, সেখানে আমি 20,000 টাকা চাকরি করে, সে মেয়ে এসে আসে আবার ওই 12,000 টাকা চাকরি করেছি। এই জন্য তো আমি আপনাকে বললাম যে হচ্ছে মনে করেন কষ্ট জীবনে সব জায়গায় আছে।
এই যে সরকারি চাকরিতে আপনি লাস্টে গিয়ে একটা পেনশন পান, এই টাকাটা আপনি নিজেও ব্যবহার করতে পারেন না। না, ঠিক আছে, এটা আপনি কখনো নিজে ব্যবহার করতে পারেন না, পারেন? আমার তো নেই। এটা পারেন না। এটা পায় কে? পায় হচ্ছে সন্তানের। ঠিক আছে, এবার এই টাকা নিয়েও ঝামেলা হয় যে কাকে কত নেবে, আমার চলবে কিনা। এবার লাস্টে আপনি সারাটা জীবন কষ্ট করলেন সংসারের পিছনে, কিন্তু আপনার জন্য কিছু করলেন না। এবার আপনার পেটে খিদে আছে, যে 19,000 টাকায় আপনার পুরো সংসার চলতে হবে। সংসার চললে কি যাচ্ছে, কি হবে, এ করবো না ওই করবো। কিন্তু আপনি যদি একটু যদি চিন্তা করতেন যে ঠিক আছে সরকারি আমার হয়েছে, তার ভাড়া যদি আমি যদি প্রাইভেট জব করতে পারতাম। ঠিক আছে, অনেকে এই চিন্তাগুলো করে না, তারা কিন্তু মনে করেন সরকারি চাকরির জন্য সময় নষ্ট করে। এটা করা যাবে না। তারপর লিমিটেশন একটু থাকে, যেমন বাড়ি ছেড়ে যেতে পারছে না কোথাও, এই যে কিছু কাম থাকে। ওই বিশ্বকাপের জন্যই তো আজকে আমি সপ্তাহে পড়ে আছি সপ্তাহে। ঠিক আছে, না হলে আমি আজকে এই সপ্তাহে থাকতাম না। হলে করোনার সময় যদি করোনা যদি না আসতো, তাহলে এত সময় মনে হয় আমি দেশে পাই। কারণ আমি যখন আইসিসি এর পরীক্ষা আছে, তখন আমার হচ্ছে ইন্ডিয়ায় হচ্ছে আমার মাস্টার্সের জন্য আমার স্কলারশিপ পাইছিলাম। বুঝতে পারছেন, ইন্ডিয়ার রুপি 30,000 টাকা করে দেবে তারা, শুধু পড়ার খরচ। তা ওদের একটা খরচ হয় মাত্র আপনার 8 থেকে 10,000 রুপি খরচ হয়, 8 টাকা সব থেকে যায়। ঠিক আছে, কিন্তু এটা পড়ানো শুরু হয়ে গেল, 3-4 বছর পড়ানো জীবন নষ্ট হয়ে গেছে। আর যাইতে পারলাম না, পরবর্তীতে আর কোথাও অ্যাপ্লাই করিনি। এই আর কি। ঠিক আছে, তাই আমি সকল স্টুডেন্টকে একটা কথাই বলি যে সরকারি চাকরি ঠিক আছে, তুমি চেষ্টা করো, যদি হয় তাহলে তো ভালো, আর না হইলে তুমি প্রাইভেটের দিকে ঝুঁকে যাও। কারণ প্রাইভেটে কষ্ট হইলেও টাকা আছে, দিচ্ছে টাকা। যেটাই বললো তুমি বলা যে না এটা আমাকে যদি বলা, শিক্ষা যদি বলা যে এটা আমার হচ্ছে মৌলিক পেশা, আমি এইটাকেই ভালোবাসি, তা আমি মনে করবো তার মধ্যে মিথ্যে কথা মনে হয় আর কেউ বলবে। আসলে আমাদের কি আমরা স্কুলে সাধারণত প্রেশারটা কম দেখি। শোনেন, স্কুলে প্রেশার কম, ছুটি বেশি। ঠিক আছে, এই হচ্ছে রিল্যাক্স। এইটা শুধুমাত্র মেয়েদের জন্য ভালো, মেয়েদের জন্য ভালো। আর যদি ফ্যামিলিতে দুইজন যদি জব করে, তাহলে আপনি হাই স্কুল আপনার কোনো সমস্যা নেই। কারণ আপনার তো যদি ব্যাক সাপোর্ট না থাকে, তাহলে আপনি কি করে চলবেন? আপনি হিসাব করে দেখেন, আপনি একটা স্টুডেন্ট আপনি যখন পড়াচ্ছেন, বাড়ি গিয়ে পড়াচ্ছেন 3-4 হাজার টাকায় সাপোজ। আর ঢাকায় তো মনে করেন 10 থেকে 15,000 20,000 টাকা নিচে কোনো টিউশনই পাওয়া যায় না ঢাকা থেকে একজন। এখন আপনি যদি পড়ান, এখন আপনার সন্তানকে আপনি পড়াবেন না, অবশ্যই পড়াবেন, তখন আপনার কত ইনকাম টাকা লাগবে। আমার এই কোনো মতে চলবে না, এটা তো সন্তানের ভিতরে চলে যাবে। এইটাই আমি এই জন্যই তো মনে করেন যে আমি এগুলো ভাবি যে হচ্ছে চাকরিটা নির্ভর করে অর্থের উপর। যদি আপনি স্বচ্ছন্দ বোধ করেন বা আপনি সচ্ছল থাকেন, তাহলে যে কোনো চাকরি আমার জন্য সুইটেবল। ঠিক আছে, অনেকে প্রাইভেট জব করতে চায় না, গভর্নমেন্টের পিছনে ঢুকতে ঢুকতে লাস্টে এসে কি করে জানেন, ওই সেই প্রাইভেটেই ঢোকে, কিন্তু সময়টা নষ্ট হচ্ছে না। ঠিক আছে, আমি মনে করি কোনো ছেলে মেয়ে অনার্স পাস করার সাথে সাথে যে কোনো জায়গায় ঢুকে যাওয়া উচিত। কারণ একটা কাজের এক্সপিরিয়েন্স থাকলে আপনি জব ক্ষেত্রে গেলে আপনাকে বলতে পারে যে আপনি কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। কারণ আপনি যদি বলেন স্যার আমি অন্য জায়গায় প্রাইভেটে চাকরি করতেছি, এই পছন্দ যাবো, আমি কাজ জানি, সে আপনাকে গ্রহণযোগ্যতা আগে বেশি দেবে। আমার এক ভাইয়ের ছেলে মাধ্যমিক পড়ানোর ছেলে বেরিয়েছে, তা এমনিতে বেতন লাখ দেয়, তাই 1.5 লাখ টাকা পায়, আর ওভার ডিউটি দিয়ে প্রায় 2.5 লাখ টাকা পায়। তাহলে আমি তো সেটাই বলতে চাচ্ছি যে হচ্ছে, আর বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা বেশিরভাগ হচ্ছে বিশেষ ক্যাডারের পিছনে দৌড়ায় আর ব্যাংকিং, এই ছাড়া ওরা আর কোথাও পরীক্ষা দেয় না। ঠিক আছে, আর হচ্ছে বেশিরভাগ পোলাপানি সব প্রাইভেট চলে যায়। না, এটা আমার আসলে কেন বললাম আমার হাতে, যে মনে করেন যে হাই স্কুলের চাকরি আমি তো করেছি, আমি 2 বছর করেছি, করার পরে আমি ফাইন্যান্সিয়ালে ছিলাম। ঠিক আছে, তাহলে আপনার 10 গ্রেড, হ্যাঁ 10 গ্রেড করছেন কিন্তু তাও। হ্যাঁ, আমি তাকে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে হ্যাঁ বেতন তো খুবই কম। হ্যাঁ, বেতন সব প্রথমে সবাই ঢুকি সবারই কম। ঠিক আছে, এখন ওই আমি যখন দেখলাম যে আমি টিউশনি করলেই আমি 1 টাকা বেতন পাই। ঠিক আছে, তাই আমি এবার ভাবলাম যে এর থেকে আমার কিভাবে বেরোনো যায়, তাই আমি এবার পরবর্তীতে প্রাইভেটে ঢুকে গেলাম। ঠিক আছে, এখন মনে করেন যে প্রাইভেট ঢুকলে 7 টাকা ঢুকে আমি তার থেকে আরো 4 ডবল বেতন পাই। কষ্ট আছে, কষ্ট বলতে দেখা গেল যে আমার তো সম্পূর্ণ বাইরের দেশে হ্যান্ডেল করতে হয়, আমার মনে হয় ওই বিষয় নিয়ে চললে নরমালি হয়ে যাচ্ছে, এই আর কি। এই কথাই আমি বলতে চাচ্ছিলাম যে যদি কিছু করতে চাই তাহলে মনে করেন যে করা যায়, আর যদি না যায় তাহলে কিছু করাই নেই।
ঠিক আছে? মানুষ এই চিন্তা থাকে সব আর প্র্যাকটিসের উপর কোনো কিছুই নাই, ঠিক আছে? সম্পূর্ণ প্র্যাকটিসের উপর। হ্যাঁ, প্র্যাকটিস না হলে হয় না। আজকে আমি কিছু সবজি আঁকাই, একদম দেখেন, একদম সহজ। প্রথমে এরকম একটা চাপ দেবো, এই গাজরের মতো আর একটা সবজি আছে। হ্যাঁ, বিট কপি। আমরা বিট কপি বলি, শালগম বলি। যা দেখবেন তাই পাশে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপনার বাড়ির যদি বাচ্চা কাছে থাকে তারাও তো মনে হয় ছবি আঁকে, আপনি হাতে ছবি আঁকবেন, দেখবেন বাচ্চারাই আপনাকে বলে দেবে যে এইভাবে না এইভাবে আঁকবে, ঠিক আছে? আর যদি সুবিধা হয় তাহলে নিয়ে আসবেন, সেও শিখে যাবে, ঠিক আছে? তাহলে আপনার জন্য ভালো হবে। আমি তো বলি যে কারণ যদি বাচ্চাটাকে শেখার মতো হাতে করে নিয়ে আসবেন, যে তারা যেন একবার যেন শিখতে পারে। আন্ডারস্ট্যান্ড ভালো নিয়ে আসবেন, নিয়ে আসা উচিত। এটা হচ্ছে টমেটো, ঠিক আছে? এই একটা টমেটো আছে, সাথে যদি আমি আরেকটা করতে চাই তাহলে এই একই ভাবে জাস্ট শুধুমাত্র দেখা দিতে হবে এটা আগে, এইটা কোথায়, এটা পিছনে, ঠিক আছে? এরপরে মনে হয় যে পাশে আরো হয়, বুঝতে পেরেছেন? এর পিছনে দেখা গেলো আপনি এইভাবে দিলেন, তাহলে কি হবে যে এটা আগে, এটা পিছনে, অর্ধেক জিনিস পিছনে, অর্ধেক জিনিস সামনে। কারণ আপনি যখন ড্রয়িং যখন হচ্ছে কোনো ক্লাস করাবেন, তখন টাকা দেওয়া লাগবে, আমি সপ্তাহে আপনি নিয়ে আসবেন, তারও স্কিল বেড়ে গেল। হ্যাঁ, আমি এইগুলো সবাইকে সাজেস্ট করি। আসলে বর্তমান সাথে স্যার বুঝি না যে আসলে আর সবাই আসলে পাবলিক আমি বেশিরভাগ হচ্ছে সাজেস্ট করি এইটাই যে যদি বাড়ির নিকটে হয়, সাতক্ষীরা শহরের ভেতরে, যদি শহরের সাতক্ষীরার মধ্যে হয়, তাহলে একদিন তো ক্লাস চলে আসা ভালো। কারণ অনলাইনে ক্লাস করে আপনি সেই জিনিসটা পাবেন না। আমি যেমন ওনাকে যেমন খাতা আঁকাই দিছি, এটা আমি অনলাইনে কোনো আঁকাইতে পারি না, ঠিক আছে? এই জন্য আমি অনেকের বলি যে যদি সম্ভব হয় তোমরা চলে আসো। আমি জানি বিশেষ করে ভেতরে তো সমস্যা নেই, এরপর রাস্তা ভালো গেছে না। আমাদের রাস্তা ছিল রাস্তাও খারাপ মানে হচ্ছে বেগুন, ঠিক আছে? এবার ভালো আঁকা এইবার সাতটা মনে মত না তারপরে লেখলে হলে এই জন্য লিখতে হয় কিন্তু আর একটা কল এটা আমার মতো আরেকটা আছে ফল, তা এগুলো আঁকলে কি হবে, আপনার হাতের শেপ আসবে, ঠিক আছে? কারণ মূলত আপনার এই কোর্সে অনেক কিছু শেখানো হবে, কিন্তু মূলত আপনার হচ্ছে ফাইনাল, মানে এটা হচ্ছে নিবন্ধনে পড়বে হচ্ছে মানুষ এবং ডিজাইন, ঠিক আছে? মানুষকে আপনাকে আঁকতেই হবে, এই হচ্ছে প্র্যাকটিস করতে হবে, এই হচ্ছে বিষয়। যারা অনলাইনে আছেন তারা অবশ্যই পাশে প্র্যাকটিস করবেন। Yeah, like, yeah, yeah, something like that.